এনিমলের যে বডি শুরুতে এটা আমরা এখন আমাদের এখানে অনেকগুলো সিস্টেম আছে, যেমন হচ্ছে মাসেল সিস্টেম, নার্ভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, স্কিন সিস্টেম, তারপর হচ্ছে কি আছে স্পেশাল অর্গান সিস্টেম আছে, ইউরিনারি সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। মনে করেন হজমের যেটা জড়িত সেটা আমরা পড়বো আজকে ডাইজেস্টিভ। আপনার প্রশ্নটা কি ছিল? আপনার প্রশ্নটা কি ছিল আরেকবার বলেন, আমি উত্তর দিতে চেষ্টা করি। অ্যানাটমি স্পেলিংটা না, এই হচ্ছে অ্যানা শব্দের অর্থ আলাদা করা, টমি মানে হচ্ছে কাটা, অর্থাৎ কেটে আমরা পরীক্ষা করে দেখি আমরা কি কি দেখবো, সেটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আর এই আমরা গত ক্লাসে যেটা ডাইজেস্টিভ অ্যানাটমি পড়ছিলাম, এটা হচ্ছে গরু হচ্ছে পলিগ্যাস্ট্রিক, যেটা অনেকগুলো স্টোমাক, আর কুকুর বিড়াল হচ্ছে মনোগ্যাস্ট্রিক, একটা মাত্র স্টোমাক, মানুষের পাকস্থলীর মতো। এবং এখানে কিন্তু এটার সাথে কিন্তু গরুর যে সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, মুছে ফেললাম। আচ্ছা, এই পাশে লিখি আমি, এটা ভালো হবে, এই পাশে লিখি। আচ্ছা, এখন আমরা এই পাশে এটা লেখার পরে নন রুমিন্যান্ট ডাইজেস্টিভ প্রথমে আমরা লিখবো, যেটা হচ্ছে যে নন রুমিন্যান্ট ডাইজেস্টিভ অর্গানগুলা কি কি, এটার একটা লিস্ট লিখবো। লিস্ট লেখার পরে প্রত্যেকটা এর সম্বন্ধে পড়বো, তারপর আমরা প্রয়োজনে ভিডিও দেখবো এখানে, ঠিক আছে? আগে একটু লিখি, আমি বাংলা ইংলিশ দুটোতে লিখে দিব যাতে আপনার সাথে লিখতে পারেন। তাহলে আমি যদি লিখি নন রুমিন্যান্ট, এদিকে লিখবো, এই পাশে লিখবো। যেটাই আপনি ক্লাস করেন না কেন, যেভাবে লিখেন না কেন, এটা অনলাইনে যারা ক্লাস নেয় বা আমরা ভিডিওটা দেখি, এটা এখন এখানে লাইট এখানে তো ওইটা তো লাইট দিছে, ওই যে ওই রুমে লাইট ছিল, ওই যে ওই বরাবর দেখছেন, এখানে লাইট নেই। আমি বলছিলাম যেহেতু আমার ক্লাস এখন তো এটা আমি বলছি ওনাদেরকে, এই যে ওই রুমে কিন্তু লাইট আছে, এটা তো আছে, বাট এখানে লাইটটা নাই। আপনার তো কষ্ট করা লাগে না। আমাদের তো এক হোস্টেলে 6 মাসের জন্য আপনি 4 দিন আসেন না, আমাদেরকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো মুখস্থ করে ফেলেন। আমরা না সিলেবাস এখানে প্রশ্ন কি আসবে বলা যাচ্ছে না, কারণ প্রশ্নটা করবে বোর্ড থেকে, আমাদের প্রশ্ন হয় ঢাকা থেকে, এটা আমি জানি না। না শুনুন স্যার, এটা एग्जांपल, কারণ আমরা আসছি এখানে কিছু না কিছু এসিভ করার জন্য। নো আমি বলি আপনাকে, এটা প্রশ্নটা অনেক ডিফারেন্ট প্রশ্ন করে, এটা আমার হাতে নাই। বুঝাইতে পারে না আসলে, বলতেছে যে আমি বলতে যে প্রশ্নগুলো আসবে এখানে সবগুলো আমি যেগুলো পড়াবো না, যে সব টপিক থেকে আসবে ওই টপিকগুলোতে পড়াই দিছি, আমি তো বাইরে কিছু পড়াই দিছি। ঠিক আছে, এটা শীট আকারে আমাদেরকে বই আকারে দিয়ে দিবে আপনাদের, এই মডিউলটা শেষ হওয়ার পরে আপনাদের বই দিয়ে দিবে। তো বই তো রেডি আছে, কি বলেন আপনারা? আমরা বুঝি না আপনাদের প্রতি, আপনাদের সিলেবাসে যে প্রশ্নগুলো হবে, শুনুন আমি বলি না, আমার কথা শুনুন, আপনি নতুন আসছেন, আপনার যে পরীক্ষাটা হবে এটা কোন টপিকস থেকে প্রশ্ন করবে কেউ বলতে পারবে না, কারণ প্রশ্নটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো, পড়া একজনে প্রশ্ন করে ঢাকা থেকে, ওইটা করে কোনো একটা ভার্সিটির কোনো শিক্ষক বা এরকম, এটা কেউ জানে না কি হবে। যদি আমি পরীক্ষা নিতাম তাহলে আমি আপনার প্রশ্ন দিতে পারতাম। স্যার জিনিসটা বুঝিয়ে একটু ব্যর্থ হয়েছি। বুঝছি না আপনার ব্যর্থ হয়েছি বলতে আমি লাইটের বিষয়টা নিয়ে বলতেছি। লাইটের বিষয়টা তো আমি বলছি ওনাদেরকে, এখন ওনারা যদি না লাগায় আমি কি করবো বলেন? এটা তো আমার হাতে নাই, লাইটের বিষয়টা আমি ওনাকে জানাইছি, এটা তো আমার হাতে নাই, আমি এখন কি করতাম বলেন? লাইটের বিষয়টা আমার হাতে নাই, আমি ওনাকে অলরেডি বলছি লাইটের বিষয়টা আমার হাতে নাই। আপনার আচ্ছা একটু বড় করে আমি লিখতেছি, নন রুমিনেন্ট। এখন দেখা যায় এগুলো আমাদের তো সমস্যা নাই, যারা হয়তো অনলাইনে করেন, আমরা ভিডিও দেখছি তো একই সমস্যা, আমরাই বুঝতে পারি। অনলাইনে আরেকটা সমস্যা হচ্ছে এখন, সেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেওয়ার পরে এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে। আমি ইউটিউবে ক্লিক করতেছি, দেখতেছি যে যাদের ভিডিও দেখতে আগে অটোমেটিক আমরা যেটা বলতেছি এটা ইংলিশে বলতেছে, মানে ইউটিউবে আলাদা দিয়ে ভয়েস আসতেছে, স্পেলিং আসতেছে একটা। আমি দেখছি যে আমরা আগে যেগুলো যে বিভিন্ন বিভিন্ন ডাক্তারের ভিডিও দেখতাম, ওটা দেখি যে এখন ইংলিশে বলে, আমি যেটা দেখছি এটা দেখছি ইংলিশে বলতেছে। এটা কিন্তু ওদের কিছু করার নাই, এটা কিন্তু অটো ইউটিউব থেকে আসতেছে। ইউটিউবের ফিচার আছে, ইউটিউবে ফিচার না, এটা অটো আসতেছে। আমি যেটা আমার ভিডিও যেটা গত ক্লাসে দিছে
ওটা কিন্তু অটোমেটিক ইংলিশে কথা বলতেছে। তারপর যে ভিডিওর উপরে যদি ক্লিক দেয় তাইলে আর যদি নিচে লিংকের উপর যদি দেয় তাইলে আর কি বাংলা কথা আসে। আমি শিওর জানি না, আমি কিন্তু এটা সমস্যা ফেস করছি। প্রথম ওইভাবে হইছিল, তারপর আর ঠিক হইছে। আচ্ছা, তুমি বাসা কোথায়? বলতো চিটাং না মনে হয় বাসা? না, ফরিদপুর, বরিশাল পটুয়াখালী। বরিশাল পটুয়াখালীতে আমি চাকরি করছি। এটা দুমকি নাকি? না না, কোথায়? গলাচিপা। বলা এই আছে। যে আমি তো দুমকি চাকরি করছি। করে। আমি তো শাহিন। হ্যাঁ ইসলামে চাকরি করে রামদুনিয়া শাহিন। শাহিন না, ও স্কোয়ারে আমার মার্কেটিং অফিসার। ও আমার স্লিপ গেছে, ও আমার ওকে ওষুধ দিয়ে দিয়েছে। আমি কাউখালি ছিলাম তখন ইয়ে করতে, কাউখালী কাকা বলছিল আর কি। আমার কথা বলছিল না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে এটা বলি, নন রুমিনেন্ট ডাইজেস্টিভ অর্গান। নন রুমিনেন্ট আমরা এখানে লিখছি, এগুলো কি? বাসাটা দেখে আমি চাকরি করছি তো 2.5 বছর। কিরে বাসাটা আমার কমন পড়ছে। আমার পটুয়াখালীর লোকে এভাবে কথা বলে। এখন লেখা বোঝা যাচ্ছে? সমস্যা হয়েছে কি, আমি সারা সপ্তাহে খুব ঝামেলায় থাকি। আমি হচ্ছে এমন লোক না যে বেকার লোক না, বুঝছো না? আমার হচ্ছে সকালে আমি অফিসে ঢুকি রাতে 10, অফিস থেকে বাসায় যাই 10টার দিকে, 8টা-9টা বাজে আমার অফিসে রুগী আসে। সারাদিনই আমি দৌড়ের উপর থাকি। এখন এগুলা আমার একেবারে এক্সক্লুসিভ ভাবে মুখস্থ পড়াতে গেলেও একটু ইয়া লাগে। ঠিক আছে, আমি 5 দিনে 5 দিনই আর রাতের বেলাও রুগী দেখি। এবং আমার বাসা, আমি তো রাতে খাবার খাই না। আমার একটা সুবিধা হচ্ছে কি, আমি 2 বছর তো রাতে খাবার ছেড়ে দিছি, রাতে আমি খাই না। এই জন্য আমার রান্না বান্না নিয়ে কোনো টেনশন নাই। দুপুরের বেলা হোটেল থেকে খাবার চলে আসে, আর আমি রাত পর্যন্ত মোটামুটি অফিসিয়াল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ও সরি ভাই, সরি। একজন খাতা থেকে ছবি তুলে নিল। আচ্ছা আসেন কাছে। আচ্ছা এটা একটু বলে দিই যারা পরে আসছেন। নন রুমিনেন্ট ডাইজেস্টিভ অ্যানাটমি মানে হচ্ছে ডগ কেটেড, ঠিক আছে? মানে হচ্ছে যারা হচ্ছে কুকুর বিড়াল, সিম্পল স্টোমাক, মনোগ্যাস্ট্রিক, যাদের একটা মাত্র স্টোমাক। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে 4 স্টোমাক, যাদের 4টা স্টোমাক। এটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ। রুমিনেন্ট যারা জাবর কাটে, আর নন রুমিনেন্ট শব্দের অর্থ যারা জাবর কাটে না। এই এখন নন রুমিনেন্টে ডাইজেস্টিভ সিস্টেমে গ্রস যে এগুলো আছে, এবং এটা মুখ থেকে শুরু হয়ে এরকম যেতে থাকবে সিকোয়েন্সিয়াল। মাউথ সবাই জানেন, মুখের পরে দাঁত, দাঁতের পরে হচ্ছে ইসোফেগাস। এই আমিনুল, ওইটা বলে এখানে লাইট নেই যে বলে দেখতে পাচ্ছে না বলে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন ঠিক আছে না? একটু এটা বলুন।
সিলেবাস দাও বেটা, ফলা পাই কান্নাকাটি করতেছে বেটা, লেখাপড়া সব শিখে ফেলবে ওরা। এই বেটা এই নেট ওপেন, তোমার নেট দিছিল নাকি আমিনুল? হ্যাঁ মাঝে মধ্যে ডিস্টার্ব করে আবার। হাই হাই কি বলো? ওইগুলো কি বলতে দিছেন? এটা রোলিং হইতে আছে। এখান থেকে দিছেন বই। এগুলা এগুলা কিন্তু ইয়ার সিলেবাস, এটা কিন্তু বোর্ডের সিলেবাস। এটা এখানকার সিলেবাস না, বোর্ডের সিলেবাস এটা। কি রে আমিনুল, একটা ছবি ওপেন হয় না বেটা, কি নেট দিলা এটা আমাদেরকে? আরে মা দুঃখ শেষ নেই। বই কি এখান থেকে দিছেন? আমিনুল তোমার নেট কি কাজ করতেছে? নেটটা বন্ধ হয়ে গেছে মনে হয়। টাকা নিয়ে। কত টাকা? 3টা। চারটা মোট। হায় হায়, এটা কি আসে? কি বে, এটা কি নেট আসেই তো না কিছু। এই দেখেন কুকুরের টাইল সিস্টেম অ্যানাটমি দেখেন, দেখা যায়? ও এখানে একটা জিনিস লেগি নাই আর। এবার মিটার লগে মিলান। ও এখানে আরো লেগে দিতে তাও ঠিক ফেরিংস লেগে না। আচ্ছা আড়াই দিয়ে লেগে যেহেতু ফেরিংস। হ্যাঁ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ওই যে প্যানক্রিয়াস বুঝলেন না, যেখান থেকে ইনসুলিন উৎপন্ন হয়, অগ্নাশয়, যেটা ইনসুলিন বন্ধ করে দিলে মানুষের ডায়াবেটিস হয়ে যায়। ইনসুলিন হরমোন উৎপাদন করে অনেকগুলা। প্যানক্রিয়াস একটা শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। আদানটা শেষ হোক, এটা দেখেন, এটা মিলান। ওদের কি বেয়ারিংস এর পরে ইসোফেগাস থাকে না? এই যে এটা ইসোফেগাস, এটা তো ওখানে উল্লেখ করা নেই টাইম। সব কিছু কি থাকে? এই যে ইসোফেগাস, এটা ইসোফেগাস, এটা হচ্ছে অন্ননালী। আদান শেষ হোক, আদান সম্পাদন না হোক। তো লার্জ ইন্টেস্টাইন নাই। ডাইরেক্ট কোন আছে লার্জ ইন্টেস্টাইন, এই যে লার্জ ইন্টেস্টাইন, এটা লার্জ ইন্টেস্টাইন কোন লিখছে কেন? ওই লেকচার একটা লিখছে। আমরা তো পড়াইতেছি আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে, ওরা তো স্টুডেন্ট হিসেবে পড়ায় নাই, ওরা হচ্ছে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করছে, এই জন্য। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে নামাজ পড়ছে, আদান দিতে বললাম না, আপনাকে কথা বলেছে, গুণা করেছে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে 3টি পার্ট, সিকাম, কোলন, রেকটাম। আমি এটা লেখার পরে আবার রেগুলার ক্লাস এগুলোর পার্টগুলো পড়াবো আপনাকে। এটা জাস্ট আমি আপনার ছবি দেখাচ্ছি। লার্জ ইন্টেস্টাইনে এখানে এখানে শুরুতে হয় সিকাম থাকে, আর এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে অ্যানাস। ওলা লার্জ ইন্টেস্টাইনের 3টা পার্ট আছে, বলবো। আগে আমি এটা লিখছি, আগে এটা লেখার পরে এগুলো বলে যাবো। স্যার এটা একটু বলবেন প্লিজ? এটা মুছে দিতাম। বাবার জন্য বলছি এটা আচ্ছা আমি বলি, এটা হইছে পানি খাওয়াইতে হবে, ঠিক আছে? স্যারকে বেশি কথা বললে পানি খাওয়াইতে হবে, কারণ গরমে গলা শুকিয়ে যেতেছে। আচ্ছা একজনে মানে দিছে নন রুমিনেন্ট। নন রুমিনেন্ট মানে কি? রুমিনেন্ট শব্দের অর্থ কি? যারা জাবর কাটে। নন রুমিনেন্ট অর্থ কি? যারা জাবর কাটে না, অর্থাৎ যারা কোনো কিছু পেটের থেকে বের করে নেয়, মুখে আনে না, ঠিক আছে? রুমিনেন্ট হচ্ছে জাবর কাটে, নন রুমিনেন্ট হচ্ছে কুকুর বিড়াল। রুমিনেন্ট হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, যারা
জাবর কাটে, যাদের স্টোমাকটা হচ্ছে 4 স্টোমাক, রুমেন, রেটিকুলাম, ওমেজাম, অ্যাবোমেজাম, যেখানের মধ্যে বেসিক্যালি সিস্টেমটা বানানো হয়েছে ঘাস খাওয়ার জন্য। আর নন রুমিনেন্টে আপনি শুনতেছেন, এগুলো বারবার বলতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। রুমিনেন্টের সিস্টেমটা বানাইছে ঘাস খাওয়ার জন্য, নন রুমিনেন্টের সিস্টেমটা বানাইছে কিসের জন্য? মাংস খায়, মাংসাশী প্রাণী নন রুমিনেন্ট, কুকুর বিড়াল মাংস খায় বেশি। এরা কিন্তু অত বেশি ঘাস ফাঁস খাইতে পারে না। মাঝে মধ্যে কুকুর বিড়ালকে অবশ্য ঘাস খাইতে দেখা যায়, দেখছেন কেউ? কারণ কি, পেটের মধ্যে যদি কোনো অসুখ থাকে ওটা বমি করার জন্য ওরা ঘাস খায়। কিন্তু বেসিক্যালি ওরা ঘাসটা পেটের, যদি ওরা তো মানুষের মতো যারা স্ট্রে ডগ ক্যাট, মানুষের মতো এত সুযোগ সুবিধা নাই, আছে ডাক্তার কাছে যেতে পারে, যারা প্যাট পালতেছে তারা দিচ্ছে, যারা স্ট্রে ডগ ন্যাচারাল তারা আল্লাহদেরকে সিস্টেম দিচ্ছে যে ওরা কি করে এই কিছু ঘাস টাস খেয়ে ফেলে, ঘাস খেলে ওদের পেটের মধ্যে ওরা বমি হয়ে যায়, অনেক সময় বিষাক্ত কিছু খাই ফেলে বা কোনো একটা নেলস বলতে কাঁটা জাতীয় জিনিস খাই ফেলে, বমি করলে ওরা ঘাস খেলে বমি হয়ে বের হয়ে যায়। বুঝতে পারছি? এখানে হচ্ছে মনোগ্যাস্ট্রিক, এরা হচ্ছে সিম্পল স্টোমাক, মানে একটাই মাত্র পাকস্থলী থাকে, পাকস্থলীটা হচ্ছে অ্যাসিডিক। কত ক্লাস করছেন আপনি? আপনার নাম কি? হ্যাঁ, তৌহিদ। আচ্ছা, তাহলে এখন আমরা এটা নিয়ে পড়তেছি। আর কি প্রশ্ন বলেন আপনি, আর কি বুঝেন না বলেন। রুমিনেন্স হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া। আর নন রুমিনেন্ট মানে হচ্ছে রুমিনেন্ট শব্দটা আসছে রুমিনেশন থেকে। রুমিনেশন শব্দটা জাবর কাটা। গরু ছাগল 8 ঘন্টা খাইলে 16 ঘন্টা খাইলে 8 ঘন্টা জাবর কাটে, যা খায় পেটের থেকে মনে মুখে চিবাই আবার ভিতরে ঢুকায়। বাট নন রুমিনেন্ট মানে এরা জাবর কাটে না। মানুষ নন রুমিনেন্ট, অবশ্যই মানুষ নন, মানুষ তো ঘাস খেতে পারে না। পারে? ও ভাই, এটা তো কত ক্লাসের পরে, এখন আমি এতগুলো পড়াইতে গেলে তো সমস্যা হয়ে যাবে, কি করবো বলেন? আমার মাথা খারাপ। হ্যাঁ, লাইটলি রিপিট। আচ্ছা ঠিক আছে, ওকে। রুমেন, রেটিকুলাম, ওমেজাম আর হচ্ছে অ্যাবোমেজাম। অর্থাৎ গরুর বুড়ি দেখছেন? গরুর বুড়ি দেখছেন কোনোদিন? বুড়িটা হচ্ছে অনেকটা এই টাইপের। এটা হইতেছে রুমেন, এটা হইতেছে ওমেজাম, এটা হইছে রেটিকুলাম, এটা হইছে অ্যাবোমেজাম। অর্থাৎ গরুর বুড়িটা 4টা পার্টে বিভক্ত। সবচেয়ে বড়টা হচ্ছে কি? রুমেন। এটা রুমেন, ঠিক আছে? এখানের মধ্যে ঘাস ভাঙার জন্য আল্লাহ সিস্টেম বানাই দিয়েছে। এখানের মধ্যে কি আছে? ছোট ছোট অনেক অণুজীব আছে, যে কোনো ঘাসকে ভেঙে ঘাস। এটা কি? মানুষের ঘাসটা হচ্ছে কার্বোহাইড্রেট 2 ধরনের, একটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কিসে থাকে? পাতার ঘাসে থাকে। আর মানুষ যেটা খায় ভাত, চাল, আটা, এটা হচ্ছে স্টার্চ। কার্বোহাইড্রেট শর্করা 2টা রূপ আছে। এটা হচ্ছে যে সেলুলোজ হচ্ছে ঘাসের মধ্যে যেটা কার্বোহাইড্রেট, এটা হচ্ছে সেলুলোজ। এটা ভাঙার জন্য সেলুলোজ এনজাইম থাকে, মানে কতটা অণুজীব থাকে। আর মানুষের এটা স্টার্চ। এই জন্য স্টার্চটা যদি গরুকে খাওয়ায়, এসে মানুষের গরুর পেট ফুলে যায় ভাত টাতগুলো খাওয়াইলে। ওরা বেসিক্যালি বিল্ট ইন ফর সেলুলোজ, যেটা ঘাসের মধ্যে থাকে, ওটা ওরা ভাঙতে পারে। এবং এটা 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানের মধ্যে একবার ভাঙার পরে এখানে আসবে, এখানের মধ্যে যেগুলা মোটা বা পার্টিকেল, এগুলোকে আলাদা করে ফেলবে, বা কোনো যদি খারাপ কিছু থাকে আলাদা করবে। এখানের মধ্যে আপনার 60% ভেঙে ফেলবে, এখানে ভাঙবে 20%। এবং এখান থেকে এই ওমেজাম থেকে কি হবে? এটা পাতার মতো, এখান থেকে পানি এবং পুষ্টি শোষণ হবে। সর্বশেষ এখানে হচ্ছে 10 to 15%, যেগুলো এই মেশিনের মধ্যে ভাঙতে পারে না, এটা অ্যাবোমেজামে ভাঙবে। এবার শেষ, বুঝছেন? আর কিছু প্রশ্ন আছে? বলেন, আবার কি বলেন? অ্যাবোমেজাম। অ্যাবোমেজাম তো কোনো মানে নাই, এটার নাম। অ্যাবোমেজামটা হচ্ছে এটা হচ্ছে টু স্টোমাক বলে। এটা হচ্ছে অনেকটা কুকুর বিড়ালের মতো বা মানুষের মতো। এটার মধ্যে এনজাইম থাকে এবং গ্ল্যান্ডুলার। এটার মধ্যে হচ্ছে এনজাইমেটিক ব্যাকগ্রাউন্ড হয়, মানে এটা অ্যাবোমেজামকে বলে ট্রু স্টোমাক। কিন্তু গরুর ক্ষেত্রে অ্যাবোমেজামটা কম লাগে। এই অ্যাবোমেজামটা হচ্ছে কুকুর বিড়ালের পাকস্থলীর মতো, এখানের মধ্যে অ্যাসিড থাকে, এনজাইম থাকে। এটা হচ্ছে কুকুর বিড়ালের পাকস্থলীর মতো।
যেটার মধ্যে অ্যাসিড থাকে, এনজাইম থাকে, কিন্তু মানে আল্লাহ গরুকে এমন ভাবে বানাইছে যাতে ওদের এটা কম লাগে। এটা কিন্তু এই যে অ্যাবোমেজামটা হচ্ছে এই স্টোমাকের মতো, কুকুর বিড়াল স্টোমাকের মতো, যেটার মধ্যে কি থাকে, অ্যাসিড আর এনজাইম থাকে। কিন্তু এটা ইন্টারেস্টিংলি গরু ছাগলের লাগে না, বেশি একটা লাগে না। আছে ওদের। যেগুলো একেবারে ভাঙতে পারতেছে না, ওই দুষ্টর মধ্যে কতটা বেশি দুষ্ট আছে না, এগুলো আয়না করে নিয়ে ফিটায় বা এরকম আছে, ওইটাকে ওইগুলো হচ্ছে, সরি কিছু ডোন্ট মাইন্ড, ওইগুলো হচ্ছে যে অ্যাবোমেজামে গিয়ে এগুলো ইয়া করে। এই আচ্ছা, এখন আমরা শেষ করলাম। কি ধরনের খাবার খাইতে পারবে স্যার? ভাত খাবেন না? মানে এটা যেগুলো যেগুলো মেশিন দ্বারা তিনটা দ্বারা ভাঙে না, ওইটা এখানে ভাঙে। একটা এক্সাম্পল মনে করেন, ভাত তো তাড়াতাড়ি হজম হয়ে যায়, কার্বোহাইড্রেট তাড়াতাড়ি হজম হয়ে যায়, এটা রুমে নিয়ে হজম হয়ে যায়। এখন এখানে অ্যাবোমেজামে হচ্ছে যে কিছু প্রোটিন জাতীয় খাবার আছে, প্রোটিন জাতীয় খাবার ওগুলা হইতে পারে, যেমন হ্যাঁ প্রোটিন জাতীয়, তাহলে প্রোটিন জাতীয় খাবার হতে এখানে ভাঙতে পারে। একটা এক্সাম্পল বলতে এটা তো আমি শিওর বলতে পারবো না, কারণ এখানে কিন্তু সবগুলা কম্পার্টমেন্টে ভাঙা হয়, সব খাবারই ভাঙতে পারে। তো এখন এখানে হচ্ছে যে এটা হচ্ছে পার্টিকেল বেস, অর্থাৎ কিছু কিছু পার্টিকেল আছে যেগুলো হচ্ছে যে এই মেশিন এটাতে কভার হয় না, শুধুমাত্র এখানে সব খাবারই ভাঙে, যতগুলা গরুর ফিড আছে, খাদ্য আছে, সবগুলো এখানের মধ্যে ভাঙে। এটা 3 স্তরের ভাঙাভাঙি চলে। একদম লাস্টে যেগুলো বড় কোনো যে কণাগুলো ভাঙতে পারতেছে না বা একেবারে অ্যাসিডের বা এনজাইমের প্রয়োজন হচ্ছে, সেগুলো শুধুমাত্র এখানে ভাঙে। সব খাবারই এখানে ভাঙে, এমন কোনো খাবার নাই যে রুমেন রেডিকুলাম ওমেজামে ভাঙে না, সব খাবারই ভাঙে। ডাইজেস্টিভ প্রসেসিং, হ্যাঁ, ডাইজেস্টিভ প্রসেসিং একটা ফ্যাক্টর এখানে। এটা আল্লাহ রাখছে ব্যাকআপ হিসেবে, ওদের সবকিছু এটা দিয়ে হয়ে যায়। এটা রাখছে যে মানে কি একেবারে যখন পারতেছে না তখন ওগুলো এখানে ভাঙে। এটার মধ্যে অ্যাসিড আছে, এনজাইম আছে, এগুলোতে অ্যাসিড নেই, ওগুলো নরমালি প্রক্রিয়া করে। অ্যাসিড আছে এটার মধ্যে, অ্যাবোমেজামের মধ্যে। স্যার গরু যে গ্যাস হয়, আর যেটা শুনেন আমি আপনাকে বলি, আপনি যেভাবে প্রশ্ন করতেছেন আমি ক্লাস শেষ করতে পারবো না, আমার সাবজেক্ট ওয়াইজ আগাইতে হবে। আপনার এখন আপনি আমাকে এভাবে করলে আমি এটা ট্রেনিং না হয়ে যাবে আপনার, আমি আমার তো এইগুলো ক্লাস শেষ করতে হবে। আপনাদের এগুলো সিলেবাস অত্যন্ত অনেকগুলো চ্যাপ্টার, প্রায় আপনার 5টা মডিউল, এটা আমাকে শেষ করতে হবে ভাই, আমাকে এভাবে থামাইয়েন না। এটা গত ক্লাসে আলোচনা হয়ে গেছে, এভাবে আমি একটা ক্লাসে আলোচনা একটা ক্লাসে করলে আমি এই ক্লাস শেষ করতে পারবো না। এগুলো আমরা বেশি প্রশ্ন উত্তর দিই, যেমন নর্মাল ট্রেনিং ক্লাস হয় যেখানে আমরা মানুষকে ট্রেনিং দিই, তখন আমরা এগুলো প্রশ্ন নিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্রেনিং সেশন। এটা আপনাদের সাবজেক্টিভ, তো এটা সমস্যা এখন আমার প্রক্রিয়া করা। এটার সাথে ওইটা ছবিটার সাথে পুরো মোটামুটি সেক্রেটারি যে হ্যাঁ এটা তো ডগের, এটাই তো নন ডমিনেন্ট, এটাই তো মোটামুটি হ্যাঁ নন ডমিনেন্ট, এটাই তো নন ডমিনেন্ট, এটা তো নন ডমিনেন্ট ডগ। এটা শুরু হয়েছে মাউথ দিয়ে, ঠিক আছে, মাউথ হচ্ছে মুখ। এগুলোকে স্কুল থেকে দেওয়া যায়। হ্যাঁ দিব, এগুলো আমি দিয়ে দিব, সমস্যা কি, এগুলো তো এখানে নেটে আছে, তো আমি নিজেও ডাউনলোড করিনি, এটা গুগল থেকে পড়াচ্ছি, তো গুগলেই আছে। লেখেন আপনাদের কিছু লেখার দরকার আছে, তাহলে আপনারা এগুলা পরে দেখবেন যে খাতার মধ্যে কিছু নাই, বুঝবেন না। এখানে যে কোনো পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। আমার নরম করে খাবার ভিজায়, আচ্ছা, আমি একটু স্পষ্ট করে লিখতে চেষ্টা করি। সাবমেন্ডিবুলার, আচ্ছা প্যারোটিড, আচ্ছা আমি একটু স্পিডে লিখলে মানে লেখাটা একটু হয়ে যাচ্ছে, আমি একটু আস্তে লিখবো। সিজর
তিন নম্বরটা কি লিখছেন? সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। কোনটা? কোন লাইটটা? দেন বন্ধ কর, যেভাবে আপনাদের সুবিধা, আমার কোনো সমস্যা নেই, আমার তো এখানে পড়াতে হচ্ছে। এই 4 নম্বরটা কি সেমি সাবমেন্ডিবুলার। এখন চলে যায় কেন বুঝতে না একটু পর। ও আল্লাহ, আজকে জশনে জুলুসের কি অবস্থা, কেমন হইলো বাইরে? কালকে না কালকে আগামী তো কি রে, বাইরে কি সমস্যা? ইন্টারনেটও নাই দেখি, কি আসলো? বাবা ইন্টারনেট বলতেছে, দেখি আমারটা দিয়ে চালাবো। ওকে, কি মোলার্স মোলার মোলার সামনের পার্টিটা সেটা সামনের পার্টি ইনসিজর কেন? দুইটাই সিসর কেনে ইনসিজর কেন দুটো না, মানে এরকম 42টা আছে সব মিলে টোটাল। ইনসিজর কেন হচ্ছে যে এগুলো সামনে যায়, সামনে মানে উপরে পার নিচে, আর এগুলো তো মারির দাঁত, মোলার মোলারও মারিতে এদিক ভিতরে মানুষের মতো। ছবি দিয়ে যায় হ্যাঁ ছবি দিয়ে যায় দেখি আমার মোবাইল কানেক্ট করতেছি না, আবার পাসওয়ার্ড দেখা ফেলতে কি মোবাইলের এই কম্পিউটারে আমি কোনো আগামাথা বুঝি না, আমি এদের কি সমস্যা, কিছুই তো আসে না, নেট ওয়াইফাইও চলতেছে না, আমার তো দিকে আনতে না সেটাও আসতেছে না, মেজাজ টেজাজ খারাপ হইতেছে দেখতেছি। কি আসে গ্যাস মোড, ফ্যাস মোড, বিডিএস বিপিএন আসতেছে কেন এটা তো বুঝতেছি না। আছে আরে যাই এখানে যাই, এটা কি বিপিএন ইউজ করে কি এখানে? এই আমিনুলকে ডাকেন তো, মহা সমস্যা। এখানে কুকুরের মুখের মধ্যে কিন্তু প্রচুর লালা, আপনারা দেখবেন যে কুকুর বিড়ালের মুখে লালা থাকে বেশি। এরা হচ্ছে যে কোনো যে এরা যে খাবারগুলা খায় এগুলো হচ্ছে মানুষের চাইতে, মানুষ এদের মতো কিন্তু মাংস হজম করতে পারে, যে কোনো কাঁচা মাংস খাইতে পারে,
মুখের মধ্যে প্রচুর লালা হয়। লালা হচ্ছে এই মাংসগুলাকে নরম করতে পারে, এবং দাঁতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। এই এটা এরকম হয়ে যাচ্ছে কেন? বিপিএন আসছে কেন? এটা এটা কি ইউজ করে এই কম্পিউটারটা? এটা নেট নরমাল নেটই তো আসতেছে না, ঘটনা কি? এখন আসছে, এতক্ষণ আসতেছিল না। ইউর অফলাইন দেখাইতেছে। এটা কি ওয়াইফাই ওয়াইফাই সমস্যা? আচ্ছা এখন আসতে দেখতেছি, এটা কি স্লো মনে হয় বেশি। আচ্ছা ডগ টিট দেখি আমরা। হ্যাঁ বুঝি নাই। না না না, 42টা না। ডগের ক্ষেত্রে হচ্ছে যে একটা স্পেশাল দাঁত থাকে, সেটা হচ্ছে ইনসিজর দাঁত। ইনসিজর সবার থাকে। মানুষের ক্যানেন দাঁত আছে শুধু 2টা। গরু ছাগলের ক্যানেন দাঁত নাই, কারণ এরা মাংস খাই না। আর ডগ মাংস খাই বলে এদের ক্যানেন দাঁত ভালো পরিমাণে থাকে। ঠিক আছে, ক্যানেন দাঁত হচ্ছে মাংস খাওয়ার জন্য। ঠিক আছে, এখানে মুখের মধ্যে 3 ধরনের গ্রন্থি থাকে। সাবলিঙ্গুয়াল যেটা থাকে জিহ্বার নিচে, প্যারোটিড কানের নিচে, সাবমেন্ডিবুলার। সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে থাকে, লিঙ্গুয়াল শব্দটা জিহ্বার নিচে। ঠিক আছে, আর প্যারোটিড থাকে কানের নিচে। প্যারোটিড আমাদের এখানে থাকে, মাঝে মধ্যে দেখবেন যেগুলো ফুলে যায়। আর মেন্ডিবুলারটা থাকে, মেন্ডিবল শব্দ থেকে যেটা নিচের চোয়াল। উপরে চোয়ালকে বলে মেক্সিলা, নিচের চোয়ালকে বলে মেন্ডিবল। মেন্ডিবলের সাব শব্দ হতো নিচে, মেন্ডিবলের নিচে। তো এইগুলো হচ্ছে যে দাঁতের মাধ্যমে এই যে ইয়াগুলো আছে সেগুলাকে যে কোনো ধরনের খাদ্যকে ধারালো হোক, মাংস চর্বিকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। ঠিক আছে, ছবিটা বড় করে আসতেছে না, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন ছোট করে দেখছেন না, এখানে দেখা যাচ্ছে তো। এই সামনের গুলো হচ্ছে ইনসিজর, এখানে ইনসিজর আছে। এই যে যেটা লম্বা দেখতেছেন এগুলো হচ্ছে যে আপনার ক্যানাইন টাইপের। আর এই যে ভিতরের গুলো হচ্ছে প্রিমোলার, মোলার। মোট 4 ধরনের দাঁত থাকে। এই যে এগুলা এখানে ইনসিজরের পাশে ক্যানাইন আছে। ক্যানাইন গুলো হচ্ছে যে একদম এই টাইপের। ওই দেখবেন যে কতগুলো দাঁত আছে না গরু, এরকম টাইপের। কুকুরের ক্ষেত্রে এই টাইপের মানে একটু কি কোনাকুনি এবং লম্বা টাইপের। এই গালার এই সাইড দিয়ে গেছে, এদিকে পাশে মাঝখানে ইনসিজর, এই পাশে জুড়ে দেবে এরকম তীক্ষ্ণ এই টাইপের আড়া কতগুলো দাঁত থাকে। এগুলো হচ্ছে আপনার ক্যানাইন দাঁত। আর এই যে মারির এই যে এখানে হচ্ছে প্রিমোলার, মোলার। ভিতরের দিকে মারিটা হচ্ছে প্রিমোলার, মোলার। সামনে এগুলো হচ্ছে ইনসিজর, ক্যানাইন। মারির দিকে এখানে দেখা আছে, দেখেন এই দেখেন, এই যে এগুলো এই যে এই জায়গায় হচ্ছে প্রিমোলার, মোলার থাকে ভিতরে। এগুলো হচ্ছে কি মুখের মধ্যে খাদ্য আসলে সেটাকে ছেদন করে হচ্ছে ইনসিজর, ক্যানাইন। আর এগুলোকে চাবায় হচ্ছে প্রিমোলার আর মোলার। ওকে, না গরুর ক্ষেত্রে 42 না, গরুর ক্ষেত্রে ক্যানাইন থাকে না। এখানে এক একটা স্পিসিসে আরো কম থাকে। আমার এই মুহূর্তে খেয়াল নেই, আছে এরকম দাদা, আমি সার্চ দিলাম বের করতে পারবো। ওইটা হচ্ছে যে এদের ক্যানাইনটা থাকে না। মানুষের থাকে 32টা, কুকুরের থাকে 42টা। আচ্ছা এখন আমরা পরে আমরা আগাই। ঠিক আছে, আচ্ছা টিথ, মাউথ টিথ করলাম। মাউথ টিথের পরে আমরা এবার পড়বো ফেরিংস নিয়ে। এই ফেরিংসটা কোথায় দেখেন? ফেরিংস শব্দ হচ্ছে গলবিল। ফেরিংসটা কি? ফেরিংসের 3টা পার্ট থাকে।
দেখেন একটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখেন মজার জিনিস দেখেন। ফেরিংস হচ্ছে যে এখান থেকে দেখেন নাক, নস্ট্রিল মানে নাক, এই যে নাক, হ্যাঁ নাক দেখছেন, এই নাক থেকে একটা নালী আসছে। এটা হচ্ছে যে নাসারন্ধ্র এবং মুখের এখানে দেখেন দুইটা নালী, একটা হচ্ছে মুখ থেকে একটা নালী গেছে, আর একটা হচ্ছে কি নাক থেকে একটা নালী গেছে। দুইটার কমন ওপেনিং হচ্ছে ফেরিংস। মানে এটাকে বলা যায় যে এটাকে লেগে, এটা তিনটা পার্ট আমি আপনাদের বুঝাবো। এই ন্যাজোফেরিংসটা হচ্ছে যে নাক থেকে আসা নালীর পার্টটা। ওরোফেরিংস, ওরো শব্দের অর্থ হচ্ছে মুখ, ন্যাজো শব্দের অর্থ হচ্ছে নাক, ওরো আসছে ওরাল থেকে, ওরাল শব্দের অর্থ হচ্ছে মুখ। এটা হচ্ছে ফেরিংসের মুখের পার্টটা, এটা হচ্ছে ফেরিংসের নাকের পার্টটা। আর লেরিঞ্জোফেরিংস, এখানে তো আপনারা জানেন নালী দুইটা, একটা হচ্ছে শ্বাসনালী, একটা খাদ্যনালী। আর লেরিঞ্জোফেরিংস হচ্ছে যে শ্বাসনালীর যেটা মুখ সেটাকে বলে লেরিংস। এটাকে কি বলে যে ভোকাল কর্ড, ষড়যন্ত্র করেন নাকি? লেরিংস হচ্ছে কি শ্বাসনালীর মুখ। ফেরিংসের মধ্যে তিনটা জিনিস থাকে দেখেন, এই যে ফেরিংসের মধ্যে একটা হচ্ছে যে আপনার এই নালীটা মিশছে, এটা হচ্ছে নাকের থেকে আসছে, এটা হচ্ছে ন্যাজোফেরিংসের মুখ। এখান থেকে হচ্ছে যে ওরোফেরিংসের মুখ। আর এখানে কিন্তু দুইটা নালী, এরপরে লেরিংস, এরপরে কিন্তু এই যে ফেরিংসের পরে কিন্তু দুইটা নালী, একটা হচ্ছে ইসোফেগাস হয়ে স্টোমাকে গেছে, আর একটা হচ্ছে যে শ্বাসনালী যেটা টাকিয়াতে গেছে। লাইন কিন্তু দুইটা। আমাদের নালী কয়টা ইয়াতে? এখানে একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। ফেরিংসটা হচ্ছে কমন ওপেনিং, যেটা খাদ্যনালী এবং শ্বাসনালীর কমন ওপেনিং। নাকের ছিদ্রটা এসেও ফেরিংসে মিশবে, মুখের ছিদ্রটাও ফেরিংসে আসবে। আবার ফেরিংসের পরে হচ্ছে লেরিংস, যেটা হচ্ছে যে মানে আপনার শ্বাসনালীর মুখটা, এটাকে বলে লেরিংস, যেখানের মধ্যে আমাদের কি উৎপন্ন হয়, ভোকাল কর্ড, শ্বাস, কথা আমরা উৎপাদন করি, গরু ডাকে, ওইটা হচ্ছে যে শ্বাসনালী থেকে উৎপন্ন হয়। তাহলে এখানে একটা মুখ হচ্ছে যে নাকের সাথে, ন্যাজোফেরিংস, এজন্য একটা হচ্ছে ওরোফেরিংস যেটা মুখের সাথে, আর একটা হচ্ছে যে যেটা টাকি দেয় শ্বাসনালীর মুখ, এটাকে বলে লেরিংস, লেরিঞ্জোফেরিংস। এগুলোর কোনো বাংলা নাই, আমি বাংলা করতে পারবো। এবং আপনারা ফেরিংস বলতে লিখবেন যে কমন ওপেনিং। কিসের কমন ওপেনিং? কিসের? শ্বাসতন্ত্রের, শ্বাসনালী ও খাদ্যনালীর। ঠিক আছে, বুঝতে পারছি? এখনো বুঝেননি? কিভাবে বুঝায়? আপনি এখানে দেখতেছেন, এই এখানে দেখেন তো, এটা কি বলে? ফেরিংস, এর লেখা আছে ফেরিংস, দেখা যাচ্ছে? এই যে মুখের থেকে আপনার নালী তো দুইটা, একটা তো আপনার লাইন হচ্ছে যে কি শ্বাসতন্ত্র, মানে যেটা আপনার হচ্ছে কি ফুসফুস আছে, আপনার নালীতে আপনার যখন আপনি নাকে মুখে ওটা বুঝেন যে যখন আপনার খাবারটা মুখ দিয়ে না গিয়ে নাকের লাইনে শ্বাসনালীতে ঢুকে যায়, তখন কিন্তু আপনার কি উঠে, হাঁচি উঠে। আপনি কিন্তু মাথার মধ্যে করেন, তার মানে কি এটা খাবারটা যাওয়ার কথা ফেরিংস হয়ে ইসোফেগাস দিয়ে স্টোমাকে, সেটা চলে গেছে লেরিংস হয়ে ট্রাকিয়াতে, শ্বাসনালীতে, যার কারণে আপনার খাদ্য হাঁচি উঠে গেছে, আপনার মানে আপনার মাথার মধ্যে ধরে গেছে। আর এই ফেরিংসটা হচ্ছে যে মুখ এবং মুখের মানে মুখগহ্বর থেকে খাদ্যনালী এবং শ্বাসনালী, নাকের এই দুইটার কমন ওপেনিং ফেরিংস। এই যে এখানে দেখেন কমন ওপেনিং, এখানে যদিও ইয়াটা নাই, শ্বাসনালীর এটা নাই, কিন্তু এটা কমন ওপেনিং। এখান থেকে কিন্তু আরেকটা লাইন গেছে ও শ্বাসতন্ত্র, যেটা হচ্ছে যে কি ফুসফুস, তারপর হচ্ছে যে আপনার ট্রাকিয়া, শ্বাসনালী, ট্রাকিয়াকে বলে শ্বাসনালী। আমাদের গলার মধ্যে একটু শ্বাসনালী না, গরুর একটু শ্বাসনালী থাকে না, গরুর গলার মধ্যে যে জুগুলার ভেন থাকে, বা কুকুরের ক্ষেত্রে এই যে এখানে এই বরাবর যেটা যায়, এটা একদম তলায় থাকে, এখানে থাকে শ্বাসনালীটা। আর অনেকে কি করে রক্ত নেওয়ার সময় এইটার মধ্যে ফুটাই দেয়। এটা হচ্ছে মাসেল লেয়ারটা, যেটা হচ্ছে উপর ঘাড়ের মাংসটা, এটার মাঝখানে একটা খালি জায়গা থাকে, এটাকে বলে জুগুলার ফারো। এখানের মধ্যে ভেনটা এভাবে কোর্স করে, ঠিক আছে। আর একদম নিচে থাকে শ্বাসনালী, সব প্রাণীর। আমাদের এখানে শ্বাসনালী, হ্যাঁ 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 হ্যাঁ, বাক হয়ে যেতে আলাদা, ওটাই তো বলতেছি। এখন আচ্ছা কি বাবা বুঝাইতাম। এখন দোনোটার কিন্তু কমন ওপেনিং, খাদ্যনালী শ্বাসনালীর কমন ওপেনিং হচ্ছে ফেরিংস।
ফেরিংস থেকে শ্বাসনালী খাদ্য দুদিকে যাওয়া যায়, কিন্তু শ্বাসনালীর গায়ে এরপরে শ্বাসনালীকে গার্ড দেওয়ার জন্য এখানে কি লেরিংস আছে। লেরিংস হচ্ছে যে এটা বাংলাটা কি বলে আমি একটু দেখি, আমি আসলে বাংলা জানি না। লেরিংসের বাংলা কি দেখি একটু দাঁড়ান, এটাকে বাংলায় কি বলে আমি জানি না। এগুলো একটা কমন টার্ম আছে আসলে, এগুলো আমার বাংলা টার্মটা মনে নাই, আমি একটু দেখি। ভোকাল কর্ড বলে, ভোকাল কর্ডের মতোই বলে, এটা হচ্ছে শ্বাসনালী। ষড়যন্ত্র, এটা যেটাই বলতেছে ওটাই বলতেছে, ষড়যন্ত্র, আর কিছু বলো না, ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে, ষড়যন্ত্র। ঠিক আছে, এটা তিনটা পার্ট, ফেরিংস, ওরোফেরিংস, লেরিঙ্গোফেরিংস। লেরিংস এটা আমরা পড়াবো, এটা পড়ার চ্যাপ্টারটা হচ্ছে শ্বাস ইয়ার উপর, রেসপিরেটরি সিস্টেমের উপর। তাহলে ফেরিংস হচ্ছে, আমরা যদি বলি এটা হচ্ছে যে আপনাদেরকে আমি যে এফোর্ট দিয়ে পড়াইতেছি এভাবে করে, এত এক্সপ্লেন করে, আপনারা বিশ্বাস করবেন না। আমি যখন ব্যাটারিতে ভর্তি হয়েছি, আমাদের টিচাররা আমাদেরকে এগুলো দেখাও দূরে থাক, আমরা ক্লাসে শুনতেও পাইতাম না ভালো করে, কারণ ওই সময় আমাদের সাউন্ড সিস্টেম ছিল না। আমি একটু ঘুমতে উঠে লেট হইতো, পিছনে বসলে আমি শুনতে পাইতাম না, আমার কিন্তু খারাপ লাগতো। আমাদেরকে কিন্তু এরকম করে কেউ, আমরা নিজেরাই বুঝিনি আগে, আমাদেরকে ব্যাটারিতে এই ধরনের এক্সপোজার দিতে পারে নাই। আমরা যে সময় পড়ছি, আমি 2006-এর ব্যাটারিতে ভর্তি হয়েছি, মানে 2006-07 ব্যাচ, ব্যাটারির অনেক অনেক আগের ব্যাচ। ওই সময় আমরা যখন পড়ছি, আমাদের টিচার এরকম নোট শিটগুলো দিত, পড়াইতো, পড়ে চলে যেত। এত ব্যাখ্যা কল্পনার বাইরে ছিল। এই এক্সপোজারটা আমরা আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু আমরা পাই নাই। আমাদেরকে এরকম আসে, এরকম লিখে লিখে যেটা আমি শুনতাম না, কোনো কমপ্লেন নেই, এবং পরীক্ষা তারা বুঝতে কষ্ট হয়ে যেত। এত এক্সপ্লেন করে কেউ আমাদেরকে পড়েনি, ও স্যার স্টাডি করে নেই। তখন তো আমাদের এত এগুলো ডেভেলপ হয় নাই, এই যে এরকম এগুলো এরকম ডেভেলপ হয়। আমরা পরে হচ্ছে যে ওই যে অ্যানাটমি ল্যাবে যখন আমরা সামনে সরাসরি দেখছি, আমাদের ওখানে অর্গান টর্গান দেখেছে, তখন আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে। তবে ইউনিভার্সিটিতে ওরা অত বেশি ওগুলোর প্রতি ইয়া নেই। চিটার ব্যাটারির কথা বলতেছি, তখন তো এই ধরনের এক্সপোজার আমাদের ছিল না, আসলে টেকনোলজি এত ডেভেলপ হয়নি। আচ্ছা, এখন হচ্ছে আমরা টিট বললাম, মাউথ বললাম, ফেরিংস বললাম, তারপর হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস থেকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে অন্য নালী, যেটা অন্য নালী, এই যে ইসোফেগাস, এই যে ইসোফেগাস, হ্যাঁ, এটা এই ফেরিংস এর পর থেকে শুরু হয়ে, ভাই নালী কিন্তু দুইটা, একটা শ্বাসনালীটা গেছে ফুসফুসে, আর এই যে অন্য নালীটা গেছে এই যে পাকস্থলীতে, বুঝতে পারছি? খাদ্যনালী, অন্য নালী বা খাদ্যনালী, এটা হচ্ছে ইসোফেগাস। এই যে ইসোফেগাস, এই ইসোফেগাস এখানে আসছে কোথায়? পাকস্থলীতে। তাহলে ইসোফেগাস কি করে? খাদ্যকে মুখ থেকে কোথায় নিয়ে যায়? খাদ্যকে মুখ থেকে পাকস্থলীতে নিয়ে যায়, তাই তো? এটাকে ইংরেজিতে বলে ইসোফেগাস, বাংলায় বলে কি? অন্ন নালী, খাদ্য নালী। আচ্ছা, এই যে এখানে একটা বেলুনের মতো দেখতেছেন, এটা হচ্ছে স্টোমাক। এটা হচ্ছে স্টোমাক, পাকস্থলী। এগুলো আমি আরো কিছু ভিডিও রাখছিলাম অ্যানাটমির, সব দেখাতে পারবো না, সব দেখালে আমি ক্লাস করতে পারবো না। অ্যানাটমি, স্টোমাক, এটার মধ্যে কি আছে? স্টোমাক, পাকস্থলী। এবার আসি আমরা পাকস্থলী। পাক শব্দের অর্থ কি বলেন? হ্যাঁ, পাক মানে এফেক্ট না, পাক মানে হচ্ছে এখানে যেটাকে কি করে, মানে পাক মানে কি? রন্ধনের একটা বিষয় আর কি, যেটাকে জিনিসটা রান্না করে আর কি। এটা হচ্ছে জিনিসটাকে এখানে পাক মানে কি, এটা জিনিসটা যে কোনো জিনিস ঢুকার পরে ওখানের মধ্যে এটা সাইজ করে। আমরা তো অনেক বড় বড় জিনিস খাই, যেমন আমরা যাই খাই, ফল, ফ্রুট, মাছ, মাংস, এটা তো আমরা অনেক বড় পিস থাকে না, এগুলোরে তো শরীরে শোষণ করতে হলে এগুলো ভাঙতে হবে। পাকস্থলী হচ্ছে ওই জিনিস যেটা কি করে, এগুলোরে কি করে? ভাঙে। এটার মধ্যে কি থাকে? পাকস্থলীর মধ্যে অ্যাসিড থাকে, অ্যাসিড। এটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
সো পাকস্থলী না, পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড আছে এটা কিন্তু যে কোনো জিনিসকে গলাইতে পারে, তাই না? সো জন্য পাকস্থলী, একটা কথা আছে না যে কি বলে যে এটাকে বাংলা এটা কি বলে, তাই এটা কথা আছে যে মানে যা খায় তারা সব হজম করতে পারে, এটা কি একটা কথা বলে তো। আচ্ছা, কুকুরের পাকস্থলীটা কিন্তু হাইলি অ্যাসিডিক, মানে এটা হচ্ছে অ্যাসিডের মাত্রা বেশি। আপনাদের আমি আমার পেজে ফলো করলে আপনারা দেখবেন আমি কিছু পিএস টেস্টের জিনিস লিখছিলাম। পিএস পিএস বুঝেন, পিএস রুমেন পিএস। আমার পেজটা যারা ফলো করেন তারা দেখবেন যে আমি কয়েকদিন ধরে কিছু পিএস এর ছবি দিচ্ছি, যে আমি খুব আপনার ছাগলের রুমেন ফ্লুইড, মানে যেটা হচ্ছে পাকস্থলীর স্টোমাক রুমেন থেকে ফ্লুইড নিয়ে পিএস টেস্ট করছি। আমি একটা ছবি দেখাই আপনাদেরকে আমার পেজটা, ওখানে পিএসটা বোঝা লাগবে না একটু আপনাদের। আচ্ছা, এই হচ্ছে আমার পেজ, এখানে ঢুকতে পারেন, ব্যাড ডক্টর মাসুদ। এখানে আমি মাঝে মধ্যে কিছু জিনিসপত্র দিয়ে থাকি। তো আমরা পিএস বোঝার আগে যে বুঝি যে পিএস বলতে গরুর ক্ষেত্রে নর্মাল পিএস হচ্ছে যে আপনার 6.5 থেকে 6.5 মতো, 5.5 থেকে 6 থেকে 6.5 মতো। পিএস মানে কি জানেন? পিএস মানে কেউ বলতে পারবেন আমাকে, কেউ আছেন? পিএস মানে কি? হ্যাঁ, ওটা বলতে পারবো, এটা হচ্ছে অ্যাসিডিক এবং বেসিকের যে একটা ব্যালেন্স, অ্যাসিড এবং বেসিডের ব্যালেন্স। এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এই ছাগলটা আমরা হচ্ছে যে এখান থেকে ওর ফ্লুইড নিছি, রুমেন থেকে ফ্লুইড নিছি। আমি যে প্রক্রিয়াটা দেখাই না, যেহেতু এগুলো দেখানোর একটু ফেসবুকে ইয়া হয়ে যায়, মানে ফুটাফুটি বেশি করলে আমরা, তো এখান থেকে নিয়ে আমরা ফ্লুইডটা পিএস পেপারে দিয়ে, এই যে এখানে এটা আমার কাছে পিএস পেপার নিছি, এটা সার্জিক্যাল দোকান থেকে। আমরা এখানে যে পিএসটা মিলাইছি, এটার পিএস হচ্ছে 6। কালকে আরেকটা ছাগল পাইছি, পিএস হচ্ছে 4। সো পিএসটা থাকতে হবে গরুর ক্ষেত্রে, রুমিনেন্টের ক্ষেত্রে থাকতে হয় হচ্ছে আপনার 6.5 কাছে থাকতে হয়, 6.5 পিএস এর মধ্যে। পিএস শব্দের অর্থ হচ্ছে অ্যাসিডিটি, এবং এটা কি ক্ষারীয় না অম্লীয় এটা বোঝার জন্য। তো পিএস কিন্তু থাকতে হয় হচ্ছে যে কি, মনে করেন আপনার গরুর ক্ষেত্রে থাকে হচ্ছে 6.5 এই টাইপের, 6.5 টাইপের, 6.5 7 টাইপের, মানে এটা নিরপেক্ষ থাকে। কিন্তু কুকুর এটা পিএস 1 থেকে 14 পর্যন্ত আছে। 7-এর উপরে গুলো হচ্ছে অ্যাসিডিক, 7-এর নিচে হচ্ছে যে 7 থেকে 14 হচ্ছে ক্ষারীয় বেসিক। 1 থেকে 7-এর মধ্যে 1 থেকে 14 পর্যন্ত মিটার আছে। এই যে আমি যে আপনাকে যে ছবিটা দেখাইছি ওখানে 14টা কালার আছে। ওই যে কোনো জিনিস পানি দিয়ে হোক বা আপনি সব জিনিসের আপনি পিএস মাপতে পারবেন। ওটা যদি ওই পেপারে লাগান, ওইটা ওই কালারটা ওখানে যে পেপারের মধ্যে যে ওই ইয়াটা মিটারটার মধ্যে যে ইয়াটা আছে ওটার সাথে মিলাইলে, আমি দেখি একটা পাই কিনা। গরুর পিএস তো মনে করে দেখেন, এই যে এটা হচ্ছে পিএস মিটার, এখানে 14টা কালার আছে, 14টা পিএস এর। গরুর স্বাভাবিক পিএস 6.5, ছাগলের 6.5-এর উপরে। এই ছাগলগুলোর পিএস এখন এরা আমাকে বলছে, আমরা কখন করছি যে যখন আমরা যেটা তথ্য পাচ্ছি যে কালকে একটা ওজন আসছে পিএস 4 হয়ে গেছে। তা আমরা মানুষকে জিজ্ঞেস করি আপনি ছাগলকে কি খাওয়াইছে, ওরা বলে যে স্যার আমাদের গরু তো ছাগল তো গাছ ছাড়া কিছু খায় না, মানে হেও নিষ্পাপ এর ছাগলও নিষ্পাপ। তা এখন যেহেতু আমরা ভাব করে ফেলছি আমাদের টেস্ট করতে হচ্ছে, যেহেতু কথা মুখ দিয়ে বের করতে পারতেছি না, তাহলে আমাকে এখন কি পরীক্ষা করতে হবে, সেটা শিখা যাচ্ছে না। পরে আমরা পিএস টেস্ট করে পাইলাম যে এটা 4 হয়ে গেছে। 4 মানে এটা অবস্থা অত্যন্ত খারাপ, ছাগল কিন্তু কল্লা করতেছে, নামাই দিচ্ছে। তো তখন আমরা বলে যে আপনার এখন টেস্টে তো অন্য কথা বলতেছে, টেস্টে বোঝাচ্ছে যে কি আপনি নিশ্চয়ই কি খাওয়াইছেন, ভুসি মুসি আমি যাবি যা কিছু খাওয়াইছেন, ছাগলের অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে মল থেকে না, সরাসরি পেট ফুটা করে ফ্লুইড নিছি পেটের মধ্যে, এই যে বাম পাশ থেকে সিদ্ধ করে পানি নিয়ে তারপর টেস্ট করছি। ডিহাইড্রেশন হয়ে গেছে, যে এটাও প্রায় 10 দিন ধরে চিকিৎসা করতেছে, হয়েছে ডায়রিয়া। তখন হচ্ছে যে এটা ডায়রিয়া হইতে এটা শুধু দিছে আপনার ওই সালফার ড্রাগ দিছে, অ্যান্টিবায়োটিক দিছে। এখন অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে তো এটা ফ্লুইডটা তো রিপ্লেস করে দেয় শরীরটা, যেটা ডায়রিয়া করতে যে পানি বের হয়ে গেছে, পানি বের হয়ে সাদা হয়ে গেছে। এখন ফ্লুইড না দিলে এখন ও আনছে আমাকে 10 দিন পরে, মানে একদম মানে ও লাস্ট আমার এটাকে তো আমরা বেনই পাচ্ছিলাম না। পরে আমি আবার এখানে শেভ করে ওই আমার বেন বের করে স্যালাইনটা দিছি, জুগুলার বেন, রগের বেন স্যালাইন।
তো ওটা বাঁচানো সম্ভব হয়, ওটা অলরেডি মারা গেছে, ওটা প্রায় মানে এটা আমরা চেষ্টা করছি, সাদা হয়ে গেছে, এটা মানে কিছু নেই, আমার শরীরে রক্ত নেই, মানে এমন একটা অবস্থা হয় মাঝে মধ্যে আপনারা কিন্তু দেখেন, এক হচ্ছে যে যেগুলো সুস্থ গরু, যে গরুগুলো সুস্থ বা যে ছাগলগুলো সুস্থ, ওগুলা থেকে রক্ত নিতে কষ্ট আছে, কারণ ওগুলো তো যখন আমরা একটা সুস্থ গরু থেকে জিনিস নিতে কষ্ট, কিন্তু একটা যখন গরু যখন অসুস্থ হয় মনে করেন, তখন কিন্তু সে শারীরিক দুর্বল হয়ে যায়, তখন যে কোনো ইনজেকশন করা যায়। আবার যখন একেবারে ফ্ল্যাট হয়ে যায় তখন কিন্তু এটা রক্তের চাপই থাকে না, তখন কিন্তু ভেনটা ভিতরে ঢুকে যায়, ভেন পাওয়া যায় না, বুঝতে পারছি? স্যার পেজের নাম কি? হ্যাঁ, পেজের নাম পেজের নাম হচ্ছে ব্যাড ডক্টর নাসুদ, গ্রুপে দেওয়া আছে তাহলে। গ্রুপে দিছি লিঙ্ক। ওকে, স্যার একটা প্রশ্ন। জি বলেন। ছাগলকে ভুসি খাওয়ানোর পরে পেজ কমে গেছে, এখন এটা খাওয়ানোর নিয়ম কি? ছাগলকে ভুসি খাওয়াতে পারবেন, নিয়ম কি? নিয়মটা হচ্ছে যে এখন রেশন ফর্মেশন দিতে হবে, রেশন ফর্মেশন আমার কাছে আছে। মনে করেন একটা ছাগল সারাদিনে খেতে পারে, যদি একটা 20 কেজি ছাগল হয়, হ্যাঁ, এটা খাইতে পারে সারাদিনে 350 থেকে 400 গ্রাম। এখন আমাদের হয়েছে যে মানে সিরাজদৌল্লার মন, আমার কাছে বুসি আছে, স্যার আমার ছাগল খেতে চাইছে স্যার, আমার মায়া লাগছে, আমি খাওয়াইছি 2 কেজি, তুই ছাগল বাঁচবে কেমনে, আইল উঠ হয়ে যায়। আমি এরকম মন ধরিয়া অনেক খামারি দেখছি, ছাগল স্যার খাইতে চাই স্যার, আমার ছাগল খাইতে চাই, লাগাই দিয়ে রাখছে, খাইতেই আছে তো পেটে। হ্যাঁ, খাইতে পারবে সারাদিনে 400 গ্রাম, একটা 20 কেজি ছাগল যেটা 3.5 কেজি ঘাস এবং 400 গ্রাম দানা খাইতে প্রয়োজন, ওইগুলারে খাওয়াই 1 কেজির কাছাকাছি ডেলি। তারপরে আগে ঘাস খাওয়ানো ছিল, পরে দিলে এটা তো আল্লাহ বানাইছে ঘাস খাওয়ার জন্য। এই যেগুলো ব্ল্যাক বেঙ্গল এগুলো শুধু বিলের মধ্যে, আমরা আমাদের যে হাটাদারি দেখা বড় খামার আছে, তো শুধু সারাদিন চড়ে, সারাদিন খায়, খাইয়ে রাতে বিকাল বেলা ফ্যাটে এমনি 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 করে গিরে পায়, এটা কি গাবিন নাকি, এটা ফ্যাটে ডুলে 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 আসে, কিন্তু ওরা কিছু হয় না, কারণ এটা ঘাস খাইছে, ঘাসটা যে মুখের মধ্যে আনে আনে ভাঙিয়ে ভাঙিয়ে সিস্টেম করে ওদের ইয়ে হয়ে যায়, কিন্তু হজম হয়ে যায়, কিন্তু এটা হজম হয় না, এটা বেশি খেলে ভুসি, হ্যাঁ ভুসিটা হজম হয় না ওদের, মানে ভুসিটা ওদের রক্তের মধ্যে একটা অ্যাসিড আছে, এটা বলে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটা বেড়ে গিয়ে একদম তখন ওদের অরুচি হয়ে যায়, মারা যায়। এখন এটা আপনার কিভাবে এক্সপ্লেন করবেন, মানুষকে এটা বোঝানো যায় না, ছাগল তো ঘাস খেতে চায় না। এটা অভ্যাস করে দেবে, ছাগল ঘাস খাবে না, এটা হচ্ছে সবচেয়ে অস্বাভাবিক কথা, ছাগল ঘাস খায় না, এটা এখন আপনার যে ছাগলগুলো আপনি এই যে কাশকুনগুলো কেমন বলি, এই যে যেগুলা শহরের মধ্যে যেগুলো পালতেছে, এগুলো দোকানদাররা তারা ভুসি খাওয়াই পালছে, এটা ঘাস খাওয়াবে, ঘাস খাওয়াবে না। স্যার পাটনা এসএল বলে দেবো। সবাই ঘাস খায় রে ভাই, এগুলো আল্লাহ বানাইছে ঘাস খাওয়ার জন্য, আপনি এগুলো ছাগল গরু বানাইছে ঘাস খাওয়ার জন্য, ঘাসটা হচ্ছে এদের প্রধান খাদ্য, ঘাসের মধ্যে আছে সেলুলোজ, স্টার্চ খাওয়ার জন্য এদেরকে বানায়, এদেরকে বানাইছে সেলুলোজ খাওয়ার জন্য। এই যে খাওয়ার বেশ কথা, মানুষের খাবারটা যদি ছাগলের খাদ্য সম্পর্কে হবে, এজন্য ছাগলের খাবার হচ্ছে বুঝি মানুষের কোনো খাদ্য ছাগলকে খাওয়ানো যাবে না, ঠিক। আবার যে খাদ্যটা সবচেয়ে মিহি এটা ছাগলকে দেওয়া যাবে না, ছাগলকে খাওয়াইতে হবে পাতাগুলো মোটা হইতে হবে, এগুলা চিকন ভুসি খাওয়াইলেও ছাগলের পেট খারাপ হবে, পুরা খাওয়াইলেও ছাগলের পেট খারাপ হবে, এগুলো পরিমাণে কম দিতে হবে, চিকন ভুসি দেওয়া যাবে না, চিকন ভুসিটা একেবারে মিহি, মানুষ খেলে মানুষ যে জিনিস খেলে তাড়াতাড়ি হজম হবে, এটা গরু ছাগলে দেওয়া যাবে না, গরু ছাগলের মেশিনের মধ্যে এমন জিনিস দিতে হবে যেটা হজম করতে সময় লাগে। আমার অধিকাংশ রুগী হচ্ছে পেট খারাপের রুগী, আমার কোনো অন্য রুগী নেই, আমি যা চিকিৎসা করি সারাদিনে অধিকাংশ ওইগুলো পেট খারাপের রুগী, যেগুলোরে ওরা তো ওগুলো এমনি জন্ম হইলে এগুলো ইঞ্জেকশন ঠিক করে ফেলে, এগুলো ঠিক করতে পারে না, এগুলো আমার কাছে আসে, পেট খারাপ পায়খানা 7 দিন ধরে, এগুলো আমি ঠিক করি, এগুলো আমার কাছে আসে, এগুলো সুদূর রুগী, এগুলো আমার কাছে, আমার 70% রুগী হচ্ছে পেট খারাপের রুগী। আচ্ছা এখানে ফাইবারি ইস্যুতে চলে আসছে, হ্যাঁ ফাইবারি ইস্যুতে চলে আসছে, বুঝি না, ফাইবারি ইস্যুতে আসছে। ফাইবার ইস্যুটা আসতেছে আর কি, স্যার আপনি কি বললেন গরুর মধ্যে পিএস পেটে 6.3 নর্মাল পিএসটা নরমাল পিএস, একটা ছাগলের নরমাল পিএস ওই রকমই, রুমিনেন্টের সেম, রুমিনেন্টের ক্ষেত্রে সেম। আর এখন এই এটা আমরা তো বেশি বাইরে চলে যাচ্ছে, আমার সিলেবাস শেষ করতে হবে। আচ্ছা এখন হচ্ছে ছাগলের ভাত খাওয়া বানিয়ে মারি ফেলেন, সমস্যা নেই, ভালো হয়েছে। এখানে কুকুরের আমি এটা তো দয়া মায়া দেখেন আমাদের গুলোর প্রতি, ওই যে মানুষ যেমন ডাক্তারে করতে হতো, ডাক্তারদের যেমন কোনো ফিলিংস হয় না, আমি বললেও আমার ফিলিংস হয়, গরু যা দেখছি অনেক মানুষের যে মানুষের ডাক্তাররা দেখেন না, মানুষটা মরে গেলে ইয়া করে, আমাদের এখানে একটা গরু ডেলিভারি করতে অনেক সময় মরা বাচ্চা হয়, মানে যে কান্না কাঁদে মহিলারা, মানে একটা ধরে কাঁদে। কালকে আমার স্টাফ গেছে ডেলিভারি করতে, বাচ্চা মানে মৃত হয়েছে আর কি, ওমা লোকজন যে কান্নাকাটি করতেছে, মনে হচ্ছে শোক পেটে উঠছে, এমন একটা অবস্থা, মানে ডাক্তারে মেরে ফেলছে গরুটা, ওটা মরাই ছিল ওটা, ঠিক আছে, মরা বাচ্চা হয়েছে, এটা মানে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। জেনারেলি ইমোশনাল
এটা জেনারেলি বসেটা চলে আসে। অ্যাবর্শন না, মনে করেন প্যাডের মধ্যে অনেক সময় গরুর হচ্ছে ডেলিভারি হয় না। ডেলিভারি কখন কোনগুলো গরু হয় না জানেন? যেগুলো গরু বাচ্চা নয় ভিতরে নষ্ট হয়ে যায়, ওরা ভিতরে পচন হয়ে যায়, জন্য গরুটা ডেলিভারি করতে পারে না। নর্মাল যদি বাচ্চা থাকে এগুলো কিন্তু নর্মাল বাচ্চার মুভমেন্টের কারণে এনজাইমেটিক হয়ে তাড়াতাড়ি বাচ্চা রিলিজ হয়, বাচ্চা যখন মরে যায়, বাচ্চার বডি সহ ডিকম্পোজ হয়ে যায়, তখন কিন্তু ডেলিভারি করতে হয়। মরা বাচ্চা সেটার জন্য বলে সবাই কাঁদতে 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 বলে, জড়াই ধরে বলে পার হয়ে যাচ্ছে। এই জন্য বলছে আমাদের এগুলোর মধ্যে দেখতে দেখতে আমাদের হয়ে গেছে, মানে টোনা তখন মধ্যে মরে, এটা কি আর। এখন এটা হচ্ছে, এটা মানুষের ক্ষেত্রে হচ্ছে, মানুষ যারা হাসপাতালে চাকরি না তো মরে যাচ্ছে, পুরো বুড়ো মানুষ মরে গেছে, এরা আগে চায় টাকা চায়, ঠিক আছে, যে টাকা দেন, এদের কাছে এটা ফিলিংস হয় না, কারণ এটা দেখতে দেখতে হয়ে গেছে। পাকস্থলী হচ্ছে, পাকস্থলীর কুকুরে পাকস্থলীর মধ্যে পিএইচটা অত্যন্ত অম্লীয়। 1 to 2 মানে বুঝতেছেন আপনি, 1 to 14 এর মধ্যে 7 হচ্ছে নিউট্রাল। এই পিএইচটা হচ্ছে মাত্র 1, মানে একদম কড়া পিএইচ। এখানের মধ্যে যাই কিছু পড়ে না কেন, এটা কিন্তু একেবারে অবস্থা খারাপ। মানে কুকুরের পাকস্থলী ওরকম স্ট্রং, কারণ দেখেন মানুষ কিন্তু কুকুরের মতো কাঁচা মাংস খেতে পারে না, কুকুর কিন্তু কাঁচা মাংস খাইতে পারে, যারা হাড্ডি খেয়ে ফেলতে ওটারে জ্বালায় পুরাই সরকার করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে এরকম স্ট্রং খাদ্য করে দিয়েছে। আপনার আঙ্গুল দিলে এটাও জ্বলে, মানে জ্বলে যাবে ভিতরে ঢুকে। ওকে, তাহলে এখানে বাইরে কিন্তু একটা এনজাইমও থাকে, এটা হলো পেপসিন। এটা খাদ্যকে কাইমে পরিণত করে। কাইম শব্দ তো মন্ড, মানে এটা একটা মন্ড করে, মানে প্যাটের মধ্যে যাই আগে একটা, এখানে কিন্তু শুনেন, এইখান থেকে এখান পর্যন্ত পুরোটাতে ভাঙাভাঙি চলে, মানে এখান থেকে শুরু হয়ে এটা মারতে শেষ পর্যন্ত মেরে যাবে, মারতে ছোট করতে করতে একদম মানে আপনার আউটলেট দিয়ে বের হওয়ার আগে এটা মিনিমাম এই সবগুলো দিয়ে ভাঙবে, সবগুলো দিয়ে সাইজ করবে জিনিসগুলোকে। টোটালি 1 to 9 হ্যাঁ 1 to 9 সবগুলো, এখানে আড়াই একটা লিখছি তো, ব্লেন্ডিং প্রসেস 1 to 9 সবগুলো ব্যবহৃত হবে, 1 to 10 সব ব্যবহৃত হবে। ব্লেন্ডিং প্রসেস হ্যাঁ ব্লাইন্ড শুরুতে সবগুলো ব্যবহৃত আছে, এখানে আমরা প্রত্যেকটা জিনিস লাগবে। এখানে স্টোমাকের পর হচ্ছে যে আপনার এই যে স্মল ইন্টেস্টাইন। এখানে এই ছবিটাতে একটু কম ক্লিয়ার আছে, আমরা একটু অন্য ছবি দেখতে পাই, মানে এখানে স্মল ইন্টেস্টাইনের, আচ্ছা আমি একটু লিখি, তারপর একটা ছবি দেখে পাই কিনা। আসলে স্টোমাকের পর শুরু হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের গায়ের সাথে এই অগ্নাশয়, প্যানক্রিয়াস শব্দ তো অগ্নাশয়, ওই প্যানক্রিয়াসটা লাগানো থাকে। বুঝতে পারছি কি মারা গেল না জানার কথা কি আমাদের এমপি প্যানক্রিয়াটাইটিস হয়ে না, অগ্নাশয়ে ক্যান্সার হয়েছে। বুঝতে পারলে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কারেন্ট চলে গেছে, হাই ব্যাকআপ নাই মনে হয়। আচ্ছা আমরা আগাই, আসি যাবে, বেশিক্ষণ কারেন্ট থাকে না, থাকে না। ক্ষুদ্রান্ত মুসলিমউদ্দিন 70 বছর বাঁচছে। না বুঝি তো আমরা ফ্রেন্ড যে 74 হয়েছে 74 আপনারা তো 70 করছেন ডিউটিনাল তারটা গেছে জেজুনাম, ইলিয়াম, ডিউডিনাম হচ্ছে যে যেটা প্রথম শুরু যে অংশটা, ঠিক আছে, এখানের সাথে আমরা হচ্ছে এরকম একটা জিনিস লাগানো থাকে, এটা হচ্ছে প্যানক্রিয়াস অগ্নাশয়। ইলিয়ামের পর কি হ্যাঁ লিখেছে না যে ইলিয়ামের পর ইলিয়াম, ইলিয়াম লিখেছে তারপরে এটা হচ্ছে মেসেন্টারিটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে যে এরকম আতুরিটা এরকম প্যাচ টাইপের, মানে এরকম প্যাচ, এবং এখানে এরকম সরি ক্ষুদ্রান্তটাই মূলত হচ্ছে এরকম পেঁচানো টাইপের, ঠিক আছে, আমি দেখাতে পারতেছি না আমার আঁকাটা, সিকুলার কি মানে এরকম ক্ষুদ্রান্ত আর বৃহদন্তের পার্থক্য কি, ক্ষুদ্রান্তের নালীটা হচ্ছে চিকন, হ্যাঁ, এরকম প্যাচ, ঠিক আছে।
এখন এখানের মধ্যে শুরুটা হচ্ছে ডিউডেনাম দিয়ে, ডিউডেনামের সাথে এখানে এক সাইডে অগ্নাশয়টা লাগানো থাকে, অগ্নাশয়টা এখানে হচ্ছে ডিউডেনাম। যে অংশটা বেশি পেঁচালো ওটা হচ্ছে জেজুনাম। জেজুনাম হচ্ছে যে অংশটা বেশি পেঁচানো, যেখানের মধ্যে এরকম কতগুলা সাদা সাদা ইয়া থাকে, এরকম পর্দার মতো লাগানো থাকে জিনিস। ওই আতুরের মধ্যে দেখবেন যে এরকম সাদা সাদা জিনিস থাকে, এগুলোর মধ্যে ব্লাড ভেসেল গেছে এরকম। এটা হচ্ছে বেশি পেঁচানো অংশটাতে। আর লাস্টের অংশটা যেটা বৃহদন্তের সাথে যুক্ত হয়েছে এটা হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম হচ্ছে শুরু, সবচেয়ে বেশি পেঁচানো অংশটা হচ্ছে জেজুনাম। জেজুনামের মধ্যে যে অংশটা এরকম এই সাদা পর্দার মতো, যেখানে রক্তনালীর মতো থাকে, এটাকে বলে মেসেন্টারি। আর একদম যেটা কোলন ইলিয়ামটা হচ্ছে যে গিয়ে বৃহদন্তের সাথে যুক্ত হয়েছে, এই টাইপের আতুরি। মানে এটা হচ্ছে যে আপনার এই পাকস্থলীটা হচ্ছে এখানে, এটা পাকস্থলীর পরে এই ক্ষুদ্রান্তটা শুরু। ক্ষুদ্রান্ত হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের সাথে কিন্তু সাইড ভাবে অগ্নাশয়টা লাগানো থাকে। এই যে অগ্নাশয়টা কি তৈরি করে? ইনসুলিন তৈরি করে, ইনসুলিন। আর মানুষের ক্ষেত্রে কি কুকুরের কিন্তু ডায়াবেটিস হয়, কুকুর বিড়ালের কিন্তু ডায়াবেটিস হয়। কুকুর বিড়াল ডায়াবেটিস জন্য ইনসুলিন ইনজেকশন দিতে হয়। উন্নত বিশ্বে কুকুর বিড়াল যে ডগ ফুড ক্যাট ফুড খাওয়ায়, তখন হচ্ছে যে অতিরিক্ত খাবার খেয়ে দেখবেন যে কতগুলা পোষা কুকুর বা বিড়ালের অনেক ওভারওয়েট হয়ে যায়, একবারে এত বড় বড় হয়ে যায়, তখন এগুলো নড়তে চলতে পারে না, এখন ওগুলো ডায়াবেটিস হয়ে যায়। তখন হচ্ছে ডায়াবেটিস মানে কি, যে অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপন্ন হয় না। অগ্নাশয় ইনসুলিন কি করে উৎপন্ন করে, কি করে? ইনসুলিনটা হচ্ছে ওই হরমোন যেটা হচ্ছে যে এই যে গ্লুকোজটাকে এই ব্লাড থেকে কোষের মধ্যে নিয়ে যায়। যখন ইনসুলিনটা থাকে না, তখন রক্তের মধ্যে যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, সেটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য কিন্তু মানুষকে বা কুকুর বিড়ালকে আলাদা করে ইনসুলিনটা প্যাটের মধ্যে ইনজেকশন দিয়ে নিতে হয়, যাতে ওই ইনসুলিনটা তার ওই গ্লুকোজটাকে ওই রক্ত থেকে যেটাকে কি করতে পারে, মানে কোষের মধ্যে ঢুকাইতে পারে। বুঝতে পারছি? এইটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় একটা ভেরি ভাইটাল অর্গান, ছোট একটা জিনিস, বাট এটা ভেরি ভাইটাল অর্গান। কারণ এটা অনেক এনজাইমও তৈরি করে, যেগুলো সরাসরি হজমের সাথে অত্যন্ত কাজে লাগে অগ্নাশয়। আচ্ছা, এখন হচ্ছে যে জেজুনাম, ইলিয়াম এটা পড়াইলাম আমরা। এখন এরপর হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত। স্যার মেসেঞ্জারে আরেকবার মেসেন্টারিটা হচ্ছে যে এই যে এটা একটা আতুরি। আতুরি কি ওগুলো কিরকম কয়েলের মতো হয়, কয়েলের মধ্যে যেটা সবচেয়ে পেঁচানো, এটার নাম হচ্ছে জেজুনাম। স্যার অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয়, অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয়। কয়েলের মধ্যে যেটা সবচেয়ে পেঁচানো, মানে ক্ষুদ্রান্তটা হচ্ছে যে আতুরি। ক্ষুদ্রান্ত বৃহদান্ত দুইটা হচ্ছে আতুরির প্যাচ, সোজা বাংলায়। এখন ক্ষুদ্রান্ত হচ্ছে যে এটা আতুরির নালীটা একটু চিকন, আর বৃহদান্ত আতুরির নালীটা কি মোটা। এখন আতুরির মধ্যে তিনটা পার্ট, ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। যে পার্টটা হচ্ছে বেশি প্যাচ থাকে, এবং যেটার মধ্যে হচ্ছে যে প্যাচের মধ্যে এরকম মনে করেন যে আতুরির মধ্যে এরকম সাদা সাদা এরকম ইয়া থাকে, এরকম সাদা সাদা বিভিন্ন এক ধরনের পরিষ্কার পরিষ্কার থাকে, যেখানের মধ্যে এরকম মানে কি থাকে, এই ভেন গুলা এরকম এরকম দেখা যায়, মানে আতুরির মধ্যে এরকম দেখা যায়। ওই অংশগুলোকে বলে মেসেঞ্জারি। ঠিক আছে? তলতলে টাইপের, হ্যাঁ, তলতলে। থলতলে টাইপের। যাই হোক, এটা আমি দেখাতে পারবো না। কিছু একটু যে আপনারা এইগুলা দিয়ে একটু গুগল সার্চ করিয়েন। মানুষের ক্ষেত্রে এটা গুগল যায়, এই যে জেজুনাম দিয়ে সার্চ করে যায়, জেজুনাম অফ ডগ লিখবেন, দেখবেন যে আপনাকে দেখাবে মেসেঞ্টারি। যে আপনি যেটা বুঝেন নাই, আজকে গিয়ে লিখবেন যে মেসেন্টারি, এটা দিয়ে সার্চ দেন না, আপনি গুগলে সার্চ দেন না, পাবেন তো। মেসেন্টারি অফ লিখবেন যে জেজুনাম, দেখাবে আপনাকে অনেকগুলো ছবি দেখাবে, অনেকগুলো ছবি। একটু নিজেরা একটু পড়বেন, সবকিছু দেখাতে পারতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত। স্যার স্যার জি। হাতে একটা কথা আছে জি। ক্ষুদ্রান্ত থেকে আমাদের এই ক্ষুদ্রান্তের কাজটা কি? ক্ষুদ্রান্তের কাজটা বলি নাই। ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে যে এই যে আপনার বিশেষ করে যে প্রোটিন পরিপাকটা, প্রোটিনের পরিপাকটা ক্ষুদ্রান্তে বেশি হয়। প্রোটিন জাতীয় খাবার আমি পড়াবো, এটা কিন্তু একটু পর পড়াবো। প্রোটিনের পরিপাকটা হয় ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে অনেক এনজাইম আছে। আপনার হচ্ছে যে যেটা কায় পাকস্থলীতে বানাইছে, যেটা মন্ড হয়েছে, ওটাকে হচ্ছে যে ফার্দার ব্রেকডাউন করে ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইম দিয়ে ওইটা যে, যেমন আমাদের বডিতে অ্যাবজর্বের সময় আমরা কিন্তু যে স্টার্চ বা ভাত টাকা, এটা হচ্ছে গ্লুকোজ, প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড। তো ক্ষুদ্রান্তের মধ্যে এমন জিনিস আছে যেটাকে হচ্ছে যে ওই বড় পার্টিকেলটাকে বডির জন্য অ্যাবজর্বেবল যে ফরম্যাট সেটাতে নিয়ে আসে এনজাইমেটিক ব্রেকডাউনের মাধ্যমে। ক্ষুদ্রান্তের কাজটা কি? ক্ষুদ্রান্তের মধ্যে এনজাইম আছে, যেটা হচ্ছে যে পাকস্থলীর মধ্যে যে মন্ডটা তৈরি হয়েছে, এটাকে ফার্দার ব্রেকডাউন করে বডির মধ্যে অ্যাবজর্বের জন্য, মানে যে মনে করেন আমরা যে এটা খাচ্ছি, আমরা যে গ্লুকোজ স্যালাইন খাই, এটার সাথে সাথে হজম হয়ে যায়, তাই না?
আবার আমরা যেটা ভাত খাই ওটাও কিন্তু গ্লুকোজ হয়ে হজম হয়, কথা বুঝছেন? ভাত যেটাকে এটাও গ্লুকোজ হয়ে হজম হয়। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ওই আমরা যে ভাতটা খাচ্ছি ওইটা তো প্রথমে একবার বন্ড হয়েছে, এটাকে পেটের মধ্যে যখন অন্ত্রের মধ্যে যায় তখন ওটাকে ফার্দার একবার এনজাইমেটিক ব্রেকডাউন করে ওই গ্লুকোজ জাতীয় ফরম্যাটে নিয়ে আসে সিম্পল সুগারে। কাজ হচ্ছে তার কি এটা যে খাদ্য শোষণ করা, খাদ্য শোষণ করা তো অবশ্যই কাজ, কারণ খাদ্যটাকে শোষণ করার জন্য সিম্পলা ফর্মে নিতে হয়, মানে আমাদের যেগুলো খাই এগুলো কম্পাউন্ড ফর্মে, ওইটাকে একেবারে ছোট ফর্মে নিতে হয়, তখন হচ্ছে এটা ব্লাড দিয়ে এটাই হয়। এমনি নর্মালি আপনি ভাত খেলে তো ভাত তো যায় না, ওটা তো ওখান থেকে গ্লুকোজ হয় আগে বডির মধ্যে, ওই গ্লুকোজটাই গুদান্তের মধ্যে এনজাইমের মাধ্যমে ওই জিনিসগুলোকে ভেঙে গ্লুকোজটা তৈরি করে, ওই গ্লুকোজটা আবার অ্যাবজর্ব হয়, কোথায় আপনার ইনটেস্টাইনে অ্যাবজর্ব হয়, আপনার কোথায় নিয়ে এবার ব্লাডে যে সেলে চলে কোষে চলে যায়, পুষ্টি গ্লুকোজ হিসেবে পুষ্টি কোষে চলে যায়, কোষের মধ্যে সরাসরি চলে যায় সেলের মধ্যে। আচ্ছা, বৃহদান্তের মধ্যে হচ্ছে কি সিকাম, সরি সিকাম কোলন রেকটাম। সিকামটা হচ্ছে অনেক এখানের মধ্যে হচ্ছে যে আসলে মেন যেটা কাজ করে এটা হচ্ছে যে পানিটাকে শোষণ করে, ঠিক আছে, পানি শোষণ করে, আর হচ্ছে মল খাবার থেকে যেটা অপাচ্য অংশ এটাকে মল হিসেবে শরীর থেকে বের করে দেয়, মল হিসেবে শরীর থেকে এটাকে বের করে দেয়। রেকটাম হচ্ছে পায়ুপথ, যেটা দিয়ে কি হয় বাইরে চলে যায়, পানি শোষণ করে কি কে? এই যে কোলনের মধ্যে শোষণ হয়, কোলনের মধ্যে পানি শোষণ হয়, পানিটা হচ্ছে যে অর্থাৎ বডির মধ্যে যেটা যখন ওই বর্জ্যটা যখন আসে ওখান থেকে পানিটাকে অ্যাবজর্ব করে আর বর্জ্যটাকে রেকটামের মধ্যে দিয়ে বের করে দেয়। শিখাবো কি স্যার? সিকামটা হচ্ছে যে একটা মানে বৃহদান্তের মধ্যে একটা অঙ্গ থাকে যেটার মধ্যে আসলে কিছুটা আপনার হচ্ছে এনজাইম এবং হচ্ছে কিছু অণুজীব থাকে, যেগুলো হচ্ছে যে আপনার ইন্টেস্টাইনের পরও যদি আর কিছু ভাঙার প্রয়োজন হয় ওটার জন্য আল্লাহ ওখানে একটা সিস্টেম দিয়ে দিচ্ছে, মানে ওখানের মধ্যে কিছু অণুজীব এবং এনজাইম আছে, ওগুলো ফার্দার মানে লাস্ট স্টেজের ব্রেকডাউনটা হয় বৃহদান্তে এই সিকামের মাধ্যমে। স্যার তাহলে কথা হচ্ছে কি শিকামে যে অনুযোগ থাকবে বা এনজাইম থাকবে এটা কি ওগুলা তো সহজে, ওগুলা হচ্ছে যে মানে একেবারে লাস্টে যদি কোনো কিছু থাকে বের হওয়ার আগে ওখান থেকে কি কোনো কিছু খাদ্য উপাদান কি আমাদের রক্তে আসছে না? ওখান থেকে যদি সিম্পল প্রত্যেকটা জায়গার সাথে তো আপনার ইয়ে আছে, ব্লাড ভেসেল আছে, ওইটা তো ব্লাডের মাধ্যমে অ্যাবজর্ব হতে পারে, অ্যাবজর্ব হতে পারে, কিন্তু ওটা হচ্ছে মানে একদম শেষের ক্ষেত্রে লাগছে, যদি এরপরও যদি কোনো কিছু ব্রেকডাউন করার প্রয়োজন হয় তাহলে এখানে হচ্ছে একদম এটা ইয়া হিসেবে রাখছে, এর মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া এবং কিছু ইয়া রাখছে যারা হচ্ছে যে লাস্টের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে এটা কাজ করে, এটা কিন্তু সরাসরি হজমের সাথে জড়িত না। আচ্ছা তারপরে একটা অপশন রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অপশন রাখছে। আমার নামাজটা একটু শেষ জি জি, নামাজটা পুরো আসি, চলেন। কারণ নেই, কারেন্ট নেই, হ্যাঁ জি। নামাজটা শেষ করে আসবো। প্রচুর লাগতেছে। আমাদের এটা কয় সেমিস্টার হবে স্যার? 2 সেমিস্টার। 2 সেমিস্টার না স্যার? এখানে তো দেখলাম যে অ্যানাটমি ফিজিওলজি আর স্যার দেখলাম কি পজনাল আর মেডিসিনটা স্যার কোন ইয়ারে? স্যার মেডিসিন সেকেন্ড ইয়ারে মনে হয় আছে স্যার এটা? আছে, আছে মেডিসিন আছে। মানুষের মেডিসিনের সঙ্গে মেডিসিন প্রায় কাছাকাছি। কাছাকাছি।
ঠিক আছে আমরা নামাজটা পড়ে আসি। সেটা করতে হবে মানে এবারে গরম ঠিক আমি ঘোরাবে ভাই দাদা